আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। কতদিন পর আপনাদের সাথে কথা বলছি, অন্যরকম একটা শান্তি অনুভব করছি। জানি মনে মনে কি ভাবছেন, ইস আসছে ঢং, ইচ্ছে করে আমাদের সাথে কথা বলে না, যোগাযোগ রাখে না, তারপরে আবার বলে কতদিন পর আমাদের সাথে কথা বলছে। আসলে আপনাদের তানজিন আপু একটু এমনই, মাঝে মাঝে কিছু না বলে উধাও হয়ে যায়। আমি জানি এটা আসলে মোটেও কোনো ঠিক কাজ না। আপনাদেরকে আমি অনেক বেশি দুশ্চিন্তায় ফেলে দিই, আপনারা আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করেন আমি ঠিক আছি কিনা, সুস্থ আছি কিনা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তবে হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন সেটা কিন্তু আমাকে আজকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। কতদিন হয়ে গেল আপনাদের কোনো খোঁজ খবর পাই না, জানিও না আপনারা সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন। তাই আমাকে যদি একটু কষ্ট করে কমেন্ট করে জানাতে পারেন আমি খুব 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 খুশি হব। আমার আজকের ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত। তবে ভিডিওটা আপলোড করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, তার জন্য আমি খুব দুঃখিত। আপনাদের ভাইয়া সবসময় বিজনেসের কাজে অনেক বেশি ব্যস্ত থাকেন, বিশেষ করে এই ব্যস্ততা আরও বেশি বেড়ে যায় ঈদের আগে। উনি সবসময় যেটা করেন, ঈদ করতে বাংলাদেশে আসেন ঈদের আগের দিন, মানে এর আগে উনি কোনোভাবেই আসতে পারেন না বা এটা সম্ভব হয়ে ওঠে না, এতে করে বিজনেসের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তবে এইবার আমার হাজব্যান্ড ঈদের আগের দিন বাংলাদেশে আসতে পারেননি, আসতে হয়েছে ঈদের দিন সকালে। আমরা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, আর খুশি হব নাই বা কেন, আমাদের ঈদের আনন্দ তো আরও অনেক বেশি বেড়ে গিয়েছে, মানে হাজার হাজার গুণ বেড়ে গিয়েছে। এটা আমি না বললেও আশা করছি আপনারা বুঝতে পারবেন। দূর প্রবাস থেকে হাজব্যান্ড বাংলাদেশে আসবে আর হাজব্যান্ডের পছন্দের রান্না করব না তা কি হয়? আপনাদের ভাইয়া আমার হাতে রান্না করা পায়েস অনেক বেশি পছন্দ করে, আর উনি সবসময় যখন বাংলাদেশে আসেন আমি তো অনেকবার রান্না করে খাওয়াই, আর যখন আসেন তার আগেও রান্না করে রাখি যেন বাসায় এসেই খেতে পারেন। শিফা এবং শিফার বাবার দুজনেরই মিষ্টি খাবার অনেক বেশি পছন্দ, তবে আমি কিন্তু মিষ্টি খাবার খুব একটা পছন্দ করি না। আমি মিষ্টি খাবার খুব একটা পছন্দ না করলেও আমি কিন্তু মিষ্টি খাবার খুব ভালো বানাতে পারি, আর এটা আপনাদের ভাইয়া সবসময় বলে। আমি খুব বেশি একটা কমেন্ট পাই, সেটা হচ্ছে আপু তোমার রান্না দেখলেই খেতে ইচ্ছে করে, তুমি এত সুন্দর করে রান্না করো, তোমার সবগুলো খাবার এত লোভনীয় হয়। আপনাদের এই কমেন্টগুলো পড়লে কয়েক সেকেন্ডের জন্য আমার নিজেকে নিজের সেরা রাঁধুনি মনে হয়। আমি কিন্তু আসলে তা না, কাজ চালিয়ে দেওয়ার মতো রাঁধুনি, মানে আপনি আমার রান্না করা খাবার খেতে পারবেন, খারাপ বলতে পারবেন না, তবে আমি যে খুব ভালো রান্না করি তা কিন্তু না। আমি জানি আপনারা আমাকে খুব বেশি ভালোবাসেন, তাই ছোট ছোট বিষয়ে আমার এত বেশি প্রশংসা করেন। আমরা যাকে খুব বেশি ভালোবাসি কারণে অকারণে তার প্রশংসা করতে পছন্দ করি, আমি সেটা বুঝতে পারি। যেমন ধরেন আপনাদের ভাইয়া আমি যে কোনো খাবার দেওয়ার পর, খাবারটা ফিনিশ করার পর বলবে যে আমার বউর হাতের রান্না খাওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি প্রবাস লাইফ শেষ করতে হবে, মানে বুঝতে পারে যে এটা বললে আমি আসলে অনেক বেশি খুশি হয়ে যাই, তাই এই কথাটা উনি বেশিরভাগ সময় বলেন, আর সত্যি বলতে আমিও খুশি হই। এই যা বকবক করতে করতে ভিডিওতে লাইক দেওয়ার কথা বলতেই ভুলে গিয়েছি। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে মাংস রান্না করার জন্য একটু বেশি করে আদা রসুন পেস্ট করে নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে কালকে আর কোনো ঝামেলা করতে হবে না। আমার এই ব্লেন্ডারটা বেশ কয়েক বছর পুরনো, এতদিন তো খুব ভালোভাবেই কাজ করেছি, কিছুদিন যাবৎ অনেক বেশি ডিস্টার্ব দিচ্ছে, খুব ভালোভাবে কোনো কিছুই ব্লেন্ড করতে পারছি না। তারপরও আজকে একটু কষ্ট করে নিয়েছি, আর করতে হবে না, আজকেই লাস্ট। আপনাদের ভাইকে বলে দিয়েছি সুন্দর একটা ব্লেন্ডার নেওয়ার জন্য। উনি আগে থেকেই আমাকে অনেকবার বলছিল যে আমি তোমাকে খুব ভালো একটা ব্লেন্ডার এনে দেব। আমিই না করেছি যে এটা নষ্ট হলে পরে এনে দেন, কারণ এমনিতেই বাসায় কোনো কিছু রাখার জায়গা পায় না, তার উপরে আবার যদি এক্সট্রা কোনো কিছু এনে রাখি তাহলে তো আর কোনো কথাই নেই। ঈদের দিনের জন্য এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ ছিলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ঈদের দিন সকালে যেহেতু আপনাদের ভাইয়া বাংলাদেশে আসবেন আর কোরবানি ঈদ, বুঝতেই পারছেন কাজের চাপ অনেক বেশি, তাই কিছু কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি।
মশলা রেডি করে তো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এখন বেশ কিছু পেঁয়াজ ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। যখন আমার যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই আমি কুচি করে নিব। সচরাচর পেঁয়াজ কুচি করে ফ্রিজে রাখা আমার খুব একটা পছন্দ না, বা আমি রাখিও না। আমার কাছে মনে হয় অন্য সব কিছু যেমন তেমন পেঁয়াজ কুচি করে নর্মাল ফ্রিজে রাখলে অনেক বেশি ব্যাড স্মেল হয়, আর সেটা দিয়ে কোনো কিছু রান্না করতেও ভালো লাগে না। তাই আমি যেটা করি, যদি আমার খুব বেশি কাজের প্রেশার থাকে বা মেহমান আসে বাসায়, তাহলে আমি আগের দিন বেশ অনেকগুলো পেঁয়াজ ছিলে ধুয়ে পরিষ্কার করে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই। আর পরের দিন হচ্ছে আমার যতটুকু প্রয়োজন আমি কুচি করে তারপর রান্না করি। ঈদের দিন আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি। খুব সকাল বলতে এই তো সময়টা হচ্ছে ভোর 4টায়। মেয়ের বাবা বাংলাদেশে আসছে, সেই খুশিতে মেয়ে তো আমার সারা রাত একটুও ঘুমাতে পারেনি। সে কি করেছে জানেন? ওকে আমি রাতে খুব জোর করে ঘুম পাড়িয়েছি, সে একদমই ঘুমাতে চাচ্ছিল না খুশিতে। তো ও কি করেছে, মাঝরাতে, তখন সময় হচ্ছে রাত 2টা বাজে, উঠে বলছে, মা বাবা কি বাসায় এসেছে, এখন কি সকাল হয়েছে? মানে কি একটা অবস্থা! মেয়েটা আমার সারা রাত একটু পরপর ঘুম থেকে উঠেছে আর বারবার শুধু একটাই কথা, বাবা কি বাসায় এসেছে? তা আমি ওকে বারবার বলছিলাম যে তুমি টেনশন করো না, তোমার বাবা আসার আগেই আমি তোমাকে ঘুম থেকে উঠিয়ে দিব। আপনাদের ভাইয়া বাসায় থাকার কথা হচ্ছে সকাল 6টা বাজে। ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ঠিক সময়ে বাসায় এসে পৌঁছাতে পারবেন। আমাদেরই যাওয়ার কথা ছিল, তো ঈদের দিন ছিল, আপনাদের ভাইয়া বলছিল থাক তোমাদেরকে আর কষ্ট করে আসতে হবে না, ঈদের দিন কষ্ট হয়ে যাবে। পরে আমিও চিন্তা করে দেখলাম যে আমি যদি বাসায় থাকি তাহলে আপনাদের ভাইয়ের জন্য আমি স্পেশাল রান্না করতে পারবো। ঈদের দিন বলে কথা, আর আমি যদি বাসা থেকে চলে যাই তাহলে তো আর এটা সম্ভব না। তাই আমরা দুজনে মিলেই ঠিক করলাম যে ঠিক আছে আমি বাসায় থাকি, আর আমার ছোট ভাই আর আমার কাজিন দুইজনে মিলে আপনাদের ভাইকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, গাড়ি পাঠিয়ে দিয়েছি। সবাইকে বলেছি বাসায় এসে একসাথে নাস্তা করার জন্য, তাই আমি একটু বেশি করেই নাস্তা বানাচ্ছি। তা না হলে এত কিছু করার খুব একটা প্রয়োজন ছিল না। আমার বাসায় কোনো মেহমান আসলে আমি সব সময় চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে সুন্দরভাবে আপ্যায়ন করার। জানি না কতটুকু করতে পারি। আমি যেহেতু আমার সংসারের সব কাজ একা হাতে করি, তাই সবসময় হয়তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না, তবে আমার চেষ্টায় কিন্তু কোনো কমতি থাকে না। ঈদের দিন বলে কথা, মিষ্টি খাবারের পাশাপাশি ঝাল খাবারও রাখছি। মিষ্টি খাবার তো আর সবাই পছন্দ করে না। অন্যের কথা কি বলবো, আমি নিজেই তো একদম মিষ্টি খাবার খেতে পারি না। আমি হচ্ছে ঝাল লাভার, খুব বেশি পরিমাণে ঝাল খেতে পারি, আর ঝাল খাবার আমার সবসময় অনেক বেশি পছন্দ। আমি রান্না করতে করতে অলরেডি আপনাদের ভাইয়া নিচে চলে এসেছে, ফোন দিয়েছে। আর এদিকে দেখেন শিফা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ফুল দিয়ে ওর বাবাকে ওয়েলকাম করবে। প্রবাসীর বউ বাচ্চাদের লাইফে স্পেশাল দিন বলতে আমি শুধুমাত্র এই একটা দিনকেই বুঝি, যেদিন হাজব্যান্ড অথবা সন্তানের বাবা বাংলাদেশে আসেন। তাছাড়া আমাদের লাইফে আসলে স্পেশাল দিন বলতে কোনো দিন নেই। বাকি সব আনন্দ উৎসবে আমরা আনন্দ অনুভব করতে পারি না, শুধুমাত্র এই মানুষটার শূন্যতা কাজ করে। আপনাদের ভাইয়া কিন্তু এইবার একসাথে 2টা ঈদ পেয়েছে, মানে গতকালকে হচ্ছে কুয়েত থেকে ঈদ করে তারপর বাংলাদেশে এসেছে, আর আজকে হচ্ছে বাংলাদেশে ঈদ করবে। আমি বলছিলাম যে আপনি তো মানে খুব লাকি, একসাথে 2 জায়গায় ঈদ করছেন, খুব ভালো হয়েছে। তো উনিও আবার হেসে বলছিল যে এইবার 8 মাস পর আপনাদের ভাইয়া বাংলাদেশে আসছে। আমি সবসময় ওনাকে আসার সময় বলি যে আপনাকে কিচ্ছু নিয়ে আসতে হবে না, কিছুদিন পর পর আসলে কিছু আনতে হয় না, সব কিছুই আছে। তারপরও কার কথা কে শুনে, উনি তো শপিং করবে আর কেনাকাটা করে নিয়ে আসবে, আমার কথা কি আর শুনে? আর শুনবেও না। আমি সবার জন্য এত কষ্ট করে এই গরমের মধ্যে রান্না করলাম, কিন্তু কেউ খেলো না, সবাই না খেয়েই চলে গেল। মনটাই একদম খারাপ হয়ে গিয়েছে। আসলে জোর করারও কোনো উপায় নেই, নামাজের সময় হয়ে যাচ্ছিল, তাই সবাই তাড়াহুড়া করে চলে গিয়েছে। ঈদের নামাজও তো পড়তে হবে। তার উপরে আজকে হচ্ছে আবার কুরবানি ঈদ, সবার বাড়িতে অনেক অনেক কাজ, চাইলেও থাকতে পারবে না। নামাজ শেষে আপনাদের ভাইয়া বাসায় এসেছে, এখন আমরা সবাই একসাথে সকালের নাস্তাটা করে নেব। সবাই বাসায় এসে নাস্তা করবে সেই চিন্তা মাথায় রেখে আমি পরোটা বানানোর জন্য আটার ডো তৈরি করে রেখেছিলাম। তো এখন তো আর কেউ নাস্তা করবে না, তাই যেটা করেছি পরোটার ডো দিয়ে কিছু লুচি ভেজে নিয়েছি। আমার আবার রুটি পরোটা খেতে তেমন একটা ভালো লাগে না, লুচি আবার খুব পছন্দ। 8 মাস পর প্রবাসী স্বামীকে নিয়ে একই টেবিলে বসে খাবার খাচ্ছি। এই সুন্দর সময়ের অনুভূতি না আমি বলে বোঝাতে পারবো না। এই সুন্দর সময়টার জন্য আমরা প্রবাসীর বউরা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে থাকি। আমি যখন আমার লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম যে আপনাদের ভাইয়া বাংলাদেশে আসছেন, সেই ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছেন আপুদের হাজব্যান্ডও বাংলাদেশে আসছেন, আর এত খুশি হয়ে কমেন্ট করছিলেন, মানে আপুদের যে খুশিটা না আমি অনুভব করতে পারছিলাম, আমার নিজের কাছেও এত বেশি ভালো লাগছিল। আপনারা যেমন আমার খুশিতে খুশি হন, আমিও কিন্তু ঠিক একইভাবে আপনাদের খুশিতে খুশি হই। প্রবাসী হাজব্যান্ড বাংলাদেশে ঈদ করতে এসেছে,
আর বউ বাচ্চাকে স্পেশাল ঈদ সালামি দিবেন না, তা কি হয়? দেখেন কুয়েতি দিনার দিয়েছে, আমাকে দিয়েছে 30 দিনার আর শিফাকে দিয়েছে 20 দিনার। এখানে কিন্তু বাংলাদেশি টাকায় অনেকগুলো টাকা। আপনাদের ভাইয়া সবসময় ঈদ সালামি হিসেবে আমাকে আর শিফাকে কুয়েতি দিনার দিয়ে থাকেন, আর যখন থাকে না তখন বাংলাদেশি টাকা দেয়, আর যখন বাংলাদেশি টাকা দেয় তখন কিন্তু এত টাকা দেয় না, খুব অল্প স্বল্প দেয়, যেমন 1-2 হাজার টাকা। আর যখন কুয়েতি দিনার দেয় তখন অনেক বেশি টাকা পাই বাংলাদেশি টাকায়। যদিও এত বেশি টাকা না আমার খরচ করতে ইচ্ছে করে না, তখন মনে হয় যে না, এই টাকাটা দিয়ে সংসারের কোনো জিনিস কিনবো, তো আমি সেটাই করব। ভাবছি যে এতগুলো টাকা দিয়ে কী করব, দেখি কি করা যায়। মজার ব্যাপার কি জানেন, আপনাদের ভাইয়া যখন ঈদ সালামি বাংলাদেশি টাকা দেয় তখন কিছুক্ষণ পরে আবার আমার কাছ থেকে সেই টাকাটা নিয়ে নেয়, বলে যে দাও একটু পরে আবার দিয়ে দিচ্ছি, পরে আর জীবনও দেয় না। আর যখন কুয়েতি দিনার দেয় ঈদ সালামি হিসেবে, ওই টাকাটা জীবনও নেয় না। তাই আমার কাছে মনে হয় যে কুয়েতি দিনার দেওয়াটাই ঠিক আছে, না হলে সহজ সরল একটা বউ পেয়ে আমাকে ঠকিয়ে দেয়, আমিও কিছু বলতে পারি না, একদম বোকা হয়ে বসে থাকি। আপনাদের ভাইয়া বাংলাদেশে থাকলে আমার যে কি পরিমাণ আরামায়েশে দিন কাটে, উফ, এটা বলার মতো না। এই যে কুরবানির ঈদ, এখন আমার যে অবস্থা হতো, কাজ করতে করতে একদম নাজেহাল অবস্থা হয়ে যেত, কিন্তু উনি এখন আমাকে কিচ্ছুই করতে দিবেন না, উনি নিজের হাতে সব কিছু গুছাবেন, আর আমি শুধু একটু কলিজা নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। বেশিরভাগ আপুদের কাছ থেকে একটা অভিযোগ শুনতে পাই, আর সেই অভিযোগটা হলো, আপুরা সারাদিন যতই কাজকর্ম করুক না কেন, ভাইয়ারা দিন শেষে বাসায় এসে বলে তোমার আর সারাদিন কি কাজ, তুমি তো শুয়ে বসে কাটিয়ে দাও আর একটু রান্না করো, বাস এইটুকুই। আর আপনাদের ভাই আমাকে কি বলে জানেন, তুমি কি একটু চুপ করে বসতে পারো না, সারাদিন কত কাজ করো। তাই আপনাদের ভাইয়া বাংলাদেশে আসলে আমি কাজকর্ম অনেকটাই কমিয়ে দিই। তার মানে আবার কেউ এটা ভাববেন না যে আমি আবার হাজব্যান্ডকে দিয়ে কাজ করাই কিনা, না না, এটা আমি কখনোই করি না। আমি সব কাজ নিজেই করি, উনি মাঝে মাঝে একটু জোর করে আমাকে কাজে সহযোগিতা করেন, তাছাড়া আর কিছু না। আমি কখনোই চাই না আমার হাজব্যান্ড দূর প্রবাস থেকে পরিশ্রম করে এসে আবার বাসায় এসে আমাকে কাজ করে খাওয়াক। কুরবানি ঈদের দিন মাংস কলিজা আমি একটু বেশি বেশি করেই রান্না করি, কারণ ঈদের দিনের রান্নায় যেই স্বাদ পাওয়া যায় বাকি অন্য দিনগুলোতে কিন্তু রান্না করলে সেই স্বাদটা আসে না। তাই চেষ্টা করি একটু বেশি করে রান্না করার। যদিও আজকে আমি খুব বেশি রান্না করব না, তার কারণ হচ্ছে আমরা বাসায় থাকবো না, শ্বশুর বাড়ি যাব, বাবার বাড়ি যাব, তাই বেশি করে রান্না করলে আসলে খাওয়া হবে না, চেষ্টা করবো একটু কম করেই রান্না করার। বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে, ঝটপট করে সাদা পোলাও রান্না করেছি আর একদম ঝাল ঝাল করে কলিজা ভুনা করেছি। এখন আপনাদের ভাইয়াকে প্লেটে করেই খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ আমার এখন অনেক কাজ আছে। সব মাংস তো আপনাদের ভাইয়া খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, আত্মীয় স্বজন যাকে যেটা দেওয়ার ফ্রোজেন করে রেখে দিয়েছি, পরে দিতে হবে, এখন দেওয়া কোনোভাবেই সম্ভব না। এখন হচ্ছে আমি আমাদের বাসার জন্য বেশ অনেকটা পরিমাণ মাংস রান্না করে নিচ্ছি, আর যে পরিমাণ গরম পড়েছে আজকে, বাপরে বাপ, আমার কাছে সবসময় মনে হয় যে ঈদের দিন একটু বেশিই গরম লাগে, তাই আমি ঝটফট করে একটু নেড়েচেড়ে রান্নাঘর থেকে বের হয়ে যাব, কোনোভাবেই সম্ভব না এখানে দাঁড়িয়ে থাকা, এত বেশি গরম লাগছে। আজ এইখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।